শিক্ষা মনোবিজ্ঞানের ছাত্রছাত্রীরা আমরা সকলেই জানি যে পাঠ্যক্রম অনুসারে আমাদের মোট 4টে ভাগ আছে। প্রথম পর্বটা আমরা শেষ করে এসেছি, এবার আমরা দ্বিতীয় পর্বে ঢুকব। তো এই যে দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পর্বের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান। এবার তার আগে আমি একটু অন্য বিষয় আলোচনা করতে চাই, যেটা আমাদের বিশেষভাবে প্রয়োজন। সেটা হচ্ছে এবার প্রশ্নের প্যাটার্নটা কি হবে সেই বিষয়টা। আমাদের পার্ট 1-এ আমরা করেছি বহু বিকল্প ভিত্তিক নির্বাচনমূলক প্রশ্ন। এবার কিন্তু আমরা একটু বড় প্রশ্নের দিকে হাঁটছি। এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে এবং সর্বাধিক 10 নম্বরের ভিত্তিতে প্রশ্ন উত্তর লিখতে হবে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আমাদের একটু লেখার অভ্যাস তৈরি করতে হবে। তো আমরা আবার ফিরে আসছি আমাদের আজকের বিষয়কে নিয়ে, যেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। দেখো, শিক্ষা মনোবিদ্যা এই যে শব্দটা, এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো শব্দের সমন্বয়, একটা শিক্ষা আর একটা হচ্ছে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান। তো শিক্ষা শব্দটা আমরা একটু পরিচিত হয়েছি এই কটা দিনে। শিক্ষা বলতে আমরা এটা বোঝাতে চাইছি বা আমরা বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের যে আচরণগুলোর পরিবর্তন হয় তা মূলত অভিজ্ঞতার ভিত্তিতে। অর্থাৎ শিক্ষা হলো সেই সমস্ত অভিজ্ঞতা যার মাধ্যমে আমাদের আচরণ ধারার মধ্যে পরিবর্তন আসছে। এই পর্যন্ত আমরা জানি। তাহলে এবার মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞান, তাহলে সেটা কি? এই যে মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞান আমাদের শিক্ষার মধ্যে সংযুক্তি ঘটিয়ে একটা নতুন জ্ঞানের ধারার প্রচলন করেছে। তাহলে শিক্ষা কাকে বলে জেনে যাওয়ার পরে আমরা একটু মনোবিজ্ঞানের দিকে তাকাই। মনোবিদ্যার যে ইংরেজি প্রতিশব্দ সেটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজিটা দুটো শব্দের সমাহার, দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগাস। এই যে সাইকি, এই সাইকি শব্দটার অর্থ হলো সোল বা আত্মা, আর সায়েন্স লোগাস শব্দটার অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান। তাহলে এই যে সোল বা আত্মা বা সায়েন্স বা বিজ্ঞান, এই দুটো শব্দ আমরা পেলাম, তাহলে কি দাঁড়ালো? সেই প্রাচীন ধারণা অনুযায়ী আমাদের মনোবিদ্যার অর্থ হলো আমাদের আত্মার বিজ্ঞান। এবার দেখো, আমরা বিজ্ঞান শব্দটা বলছি, কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এটাই বলে যে যা আমরা প্রমাণ করতে পারি, বিশেষ রূপে যে জ্ঞান, সেটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা মনোবিজ্ঞান বলছি, বিজ্ঞান শব্দটা বলছি, অথচ আমরা আত্মা সম্বন্ধে উল্লেখ করছি। আত্মাটাকে আমরা প্রমাণ করতে পারি? আমরা কি দেখাতে পারি যে এইটা আত্মা? দেখাতে পারি না। তো সেই জন্য পরবর্তীকালে এই আত্মার কনসেপ্টটা, আত্মার ধারণাটা পরিবর্তিত হয়ে গেল। কিসে আসলো? এটাতে আসলো আমাদের চেতনার বিজ্ঞান। আমরা যেটা আমাদের, বা আমরা এটাকে মনের বিজ্ঞানও বলে থাকতে পারি, যেটা পরের মধ্যে আমরা আসবো। তাহলে আত্মার বিজ্ঞান কারা বলেছিলেন? প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ যে সমস্ত শিক্ষাবিদ, মনোবিদ যারা ছিলেন, তারা এই কথাগুলো বলেছিলেন। পরবর্তীতে আসলো আমাদের মনের বিজ্ঞান। তো মনের বিজ্ঞান, দেখো, মনের বিজ্ঞান কথাটা যে এসেছে আমাদের, সেই মনের বিজ্ঞান বলছেন যে কারা বলছেন? ডেকার্তে বলছেন। তিনি কি বলছেন? যে আমাদের মন নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সেটাই হচ্ছে মনোবিজ্ঞান। কিন্তু মন, এই শব্দটা নিয়েও একটা সমস্যা রয়েছে। মনটাকে আমরা দেখাতে পারি না, তাই না? আমাদের মন প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তিত। আমরা নিজেরাও ঠিক বুঝতে পারি না আমাদের মনের কখন কোন অবস্থান করে। একই পরিস্থিতিতে আমরা নিজেরাই বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া করে থাকি।
তো দ্বিতীয়ত বলছে, পরবর্তী সময় আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাবো, বলছে যে মনটা চলে গেল গিয়ে হলো চেতনার বিজ্ঞান। তাহলে এই যে চেতনার বিজ্ঞান, ওরা বলছে যে আমাদের মনের পেছনে আমাদের যে চেতনা রয়েছে, সেই চেতনাটা কাজ করে। সেই যে চেতনাটা কাজ করে, এটা ঠিক কথাই। তাহলে হলো তখন কি হলো, তখন হলো এটা চেতনার বিজ্ঞান। তারপরে কি হলো, এবার দেখো আমাদের মনের পেছনে যে আমরা যে কাজ করছি, যে বর্তমান চেতন স্তর নিয়ে যেটা আমরা কাজ করছি, সেই চেতন স্তর ছাড়াও আরো দুটো চেতন স্তর আমাদের মনের পেছনে রয়েছে। একটা আমাদের অবচেতন স্তর আর একটা আমাদের অধিচেতন স্তর। তাহলে এত যখন গন্ডগোলের বিষয় হলো, এত যখন আমাদের চেতনা স্তর, একবার মনের স্তর, মনের পেছনে আবার এতগুলো স্তর, তখন সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো। তখন কি বলা হলো, তখন আসলো হচ্ছে আচরণবাদীরা, যে আমাদের আচরণ করে থাকি, এটা আমরা সকলেই দেখতে পাই, যে একটা শিশুকে বকলে সে কাঁদে। তাহলে এই যে বকলে যে সে কাঁদে, এটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি, অর্থাৎ আচরণ এবং তার প্রতিক্রিয়া কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তখন কি বলছে, তখন বলল যে তাহলে মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞান। এখান থেকে আমাদের পথ চলা শুরু। এবার আমরা যেটা আসবো, তাহলে কি হলো, প্রথমে গেল হচ্ছে আমাদের আত্মার বিজ্ঞান, তারপরে আসলো আমাদের মনের বিজ্ঞান, তারপরে চেতনার বিজ্ঞান, এবং সব শেষে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের আচরণের বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান কি হলো, মনোবিজ্ঞান হলো আমাদের আচরণের বা মানুষের আচরণের বিজ্ঞান। তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসবে যে তাহলে মনোবিজ্ঞান যদি আচরণের বিজ্ঞান হয়, তাহলে আমরা শিক্ষার সাথে এটার কি সম্পর্ক? দেখো, অন্যান্য বিজ্ঞানের মতো আমাদের এই মনোবিজ্ঞানকেও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তার বিশুদ্ধ মনোবিজ্ঞান, আর একটা হচ্ছে প্রয়োগমূলক বা ফলিত মনোবিজ্ঞান। তাহলে এই যে বিশুদ্ধ মনোবিজ্ঞান বা যেটা আমরা জ্ঞান বলি, অর্থাৎ থিওরি পোর্শন বলে থাকি, যে শুধুমাত্র জ্ঞানের কথা বলছে, সেটা একটা দিক মনোবিজ্ঞানের এই শাখার মধ্যে রয়েছে। আর একটা যেটা আমরা মানে যেটাকে আমরা অ্যাপ্লাই করছি আমাদের জীবনে, আমাদের কর্মক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি। এই কর্মক্ষেত্রের পার্থক্য অনুযায়ী এই যে ফলিত মনোবিজ্ঞানের যে শাখা, সেটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে আসছে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান, শিশু মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, শিল্পগত মনোবিজ্ঞান। আমরা এটার সাথে আজকে পরিচিত হচ্ছি শিক্ষা মনোবিজ্ঞান, আর আমরা জানি শিশু মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান। শিশু মনোবিজ্ঞান হচ্ছে শিশুকে যখন তার আচরণের ভিত্তিতে তাকে জাজ করা হয়। এখন এটা খুব খুব বেশি প্রচলিত, আমরা এবং এটা খুব বিজ্ঞান ভিত্তিকও বলা যায়, যে শিশুদেরকে নিয়ে তাদের কোনো সমস্যা হলে আমরা কনসালটেশনের জন্য যাই। বা সমাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় অনেকে খুব ভালোভাবে মিশতে পারছে না। কেন পারছে না? আগে হলে তাদেরকে একঘরে করে দেওয়া হতো, কিন্তু এখন আমাদের সুযোগ আছে, আমরা এখানে আলোচনা করতে পারি এবং তাকে তার সমস্যা থেকে বাইরে বের করে আনতে পারি। অস্বাভাবিক মনোবিজ্ঞান, এগুলো আমরা জানি যে আমরা যেটাকে আগে আমরা পাগল বলতাম, সেটা একদমই ঠিক না। বর্তমান যুগে আমরা এই কথাটা বলতেই পারি না, তার কোথাও কোনো একটা শারীরিক বা মানসিক সমস্যার কারণে সে আমাদের প্রচলিত আচরণের থেকে অন্যরকম একটা অস্বাভাবিক আচরণ করছে। তারও একটা ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, এবং সেটাও আমরা করছি ফলিত মনোবিজ্ঞানের একটা শাখা থেকে। আর আছে শিল্পগত মনোবিজ্ঞান। এখন তো সব জায়গাতেই লাগছে কাজে না মনোবিজ্ঞানটা, আমাদের শিল্প ক্ষেত্রে লাগছে, আমাদের স্পোর্টস এর ক্ষেত্রে লাগছে, সব জায়গাতে একজন মনোবিজ্ঞানীকে বিশেষভাবে প্রয়োজন হচ্ছে। তো এই সবগুলো মিলিয়ে আমাদের যে ফলিত মনোবিজ্ঞান বা অ্যাপ্লাইড যে মনোবিজ্ঞান, সেটাকে আমরা বলছি। তাহলে আমরা কোথায় আসছি? আমাদের এই অংশটুকু আলোচনার এটা আমাদের ক্ষেত্র নয়, আমরা শুধু এইটাকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান।
তাহলে এডুকেশনাল সাইকোলজি, যেটা আমরা ইংরেজির প্রতিশব্দ হচ্ছে এটা এডুকেশনাল সাইকোলজি। এখানে জাড বলছেন যে শিক্ষা মনোবিজ্ঞান হলো ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা যা জীবনের আচরণগুলি আলোচনা করে এবং সে শিক্ষার সামাজিক পদ্ধতির প্রভাবে বশবর্তী হয়। কি বলছে? মনোবিজ্ঞান হলো ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা যা জীবের আচরণগুলি আলোচনা করে। দেখো, এখানে কিন্তু শুধু শিক্ষা শব্দটা ব্যবহার করা হয়নি, এটা মানুষের কথা বলা হয়েছে বা সব জীবের কথা খানিকটা বলা হয়েছে। আমরা কি জানি? আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে জানি শিক্ষা অর্জন বলতে শুধুমাত্র বিদ্যালয় জীবনেই আমাদের শিক্ষা অর্জন নয়। শিক্ষা অর্জন মানে হচ্ছে আমাদের সারা জীবনব্যাপী শিক্ষা। তো এই যে সারা জীবনব্যাপী শিক্ষা এবং শিক্ষা পরিধি কিন্তু শুধুমাত্র মানব শিক্ষার ক্ষেত্রে নয়, সমস্ত পশুর মধ্যেও কিন্তু শিক্ষার, অর্থাৎ জীবকুলের শিক্ষা। তো এই যে আচরণগুলি, এই আচরণগুলোকে কিরকম হলো এবং কেন হলো সেটা যে বিষয় সে আলোচনা করে, যার মাধ্যমে আলোচিত হয়, সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। আর কি আছে? এটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত আছে, এই সামাজিক পদ্ধতির প্রভাবে। সামাজিক পদ্ধতি, আমাদের প্রত্যেকটা সমাজে এক একটা পদ্ধতি প্রচলিত আছে, তাই তো? আমাদের যে আলাদা আলাদা সমাজে আলাদা আলাদা নিয়ম নীতি ইত্যাদি গুলো আছে। আমার কমন কিছু নিয়ম নীতি আছে, যেমন সত্যি কথা বলা, চুরি না করা, অপরের প্রতি ভালোবাসা দেখানো, এগুলো আমাদের কমন কিছু জিনিস আছে, এগুলো আমাদের অর্জন করতে হয়। এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা সমাজে আলাদা আলাদা যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলোকে এখানে দিতে হয়। তো এইটা সবটা মিলিয়ে এইটা হচ্ছে আমাদের শিক্ষা মনোবিদ্যা, অর্থাৎ আমাদের আচরণগুলো কোনটা সমাজের বশবর্তী হয়ে এবং কোনটা আমাদের স্বাভাবিক অবস্থায় হচ্ছে, সবটা নিয়ে যে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে সেটাই হচ্ছে, যে বিষয় আলোচনা করে সেটাই হচ্ছে এডুকেশনাল সাইকোলজি। আর কি বলছি? স্কিনার বলছে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ প্রক্রিয়ার আলোচনা করে। এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ ব্যবহার করা হচ্ছে, শিক্ষণ এবং শিখন। তাহলে শিক্ষণ কাদের বলা হয়? যারা শিক্ষক, যেটা পড়াচ্ছেন সেটা হচ্ছে শিক্ষণ, আর যারা শিখছে তারা হচ্ছে শিখন। অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু একটা খুব খুব গভীর সম্পর্ক রয়েছে। কিরকম? দেখো, শিক্ষকরা যারা শেখাবেন তাদেরও কিন্তু মনোবিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন। কারণ ক্লাসরুম সিচুয়েশনে, ক্লাসরুম পরিস্থিতিতে কোন ধরনের শিক্ষণ প্রযোজ্য, ধরো ক্লাস 1 এর যে বাচ্চা, তাকে যেভাবে শেখানো হবে নিশ্চয়ই তোমাদের ক্লাস 11 এ এসে সেরকম ভাবে শেখালে হবে না, তাই না? তোমরা এখন বড়, পরিণত, এই যে বোধটা, এই বোধটা হচ্ছে আমাদের শিক্ষা মনোবিদ্যা জানাচ্ছে। এই জ্ঞানটা শিক্ষককে জানাচ্ছে যে কোন ক্লাসে কিভাবে পড়াতে হবে। তো সেই জন্য শিক্ষণ প্রক্রিয়ার যে জ্ঞানটা, যে মাধুর্যটা, সেটা যে দিচ্ছে সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। আর কি বলছে? আরেকটা বলছে মনোবিদ গেটস বলছেন, দেখো এটা আরো সুন্দর একটা সংজ্ঞা। বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সব রকম অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াকে অনুশীলনের জন্য মনোবিদ্যার যে শাখা গঠিত হয়েছে তাই হলো শিক্ষা মনোবিদ্যা। তাহলে আমাদের যে ফলিত মনোবিদ্যার যে শাখা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা অর্জন করি এবং সেই প্রক্রিয়াকে অনুশীলন। ধরো আমাদের শিক্ষা তো পুরো জীবনব্যাপী প্রক্রিয়া, আমরা জানি, আমরা পড়ে এসেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবসময় প্রতিনিয়ত আমরা শিখে চলেছি। মানে এই যে শিখে চলেছি, এই শেখার জন্যই আমাদের আচরণ ধারার উপরে নতুন 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 প্রভাব পড়তে থাকে। এই যে প্রভাব পড়তে থাকে,
এবং সেই প্রভাবের ফলে আমরা যে আচরণ ধারার মধ্যে পরিবর্তন আনতে থাকি, সেই পরিবর্তনটা কেন আসলো, যদি সেটা অস্বাভাবিক হয়ে থাকে সেটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, এই সব কিছু নিয়ে যে বিষয়টা আলোচনা করে সেটাকে বলা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। তাহলে আমরা এভাবে বলতে পারি শিক্ষা মনোবিজ্ঞান হলো শিখনের বিজ্ঞান, অর্থাৎ শিখনকে যে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা মনোবিদ্যা। এরপরে আমরা আসছি শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি, প্রকৃতি কাকে বলে না, আমাদের একটা প্রশ্ন আসে, আমরা তো অনেক শব্দ অনেক সময় বলি। প্রকৃতি হচ্ছে যে কি, বিষয়টা কি, এটা জানার বিষয়। কোন তা আমরা বাই নেচার বলি না, আমরা নেচার শব্দ একটা সময় ব্যবহার করি, যে ও শান্ত প্রকৃতির, ও দুরন্ত প্রকৃতির, এরকম শব্দগুলো ব্যবহার করি। অর্থাৎ ওই শান্ত বা দুরন্তটা আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ঠিক এটাও ঠিক তাই, মনোবিজ্ঞানের যে চরিত্রটা কি, কেমন শিক্ষা মনোবিজ্ঞান, তার চরিত্রটা কি, সেই চরিত্রটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। কেমন শিক্ষা মনোবিজ্ঞানকে জানি আমরা, কেমন, যাকে ভালোবাসবো তাকে তো আমাকে জানতে হবে, তাই না? তো কি বলছে, এটা একটা স্বতন্ত্র বিজ্ঞান। দেখো শব্দটা ব্যবহার করছে, একটা ডিফারেন্ট সায়েন্স। আমাদের যে আমরা প্রচলিত যে বিজ্ঞানগুলো আমাদের জানা আছে, যেমন পদার্থ বিজ্ঞান, আমাদের রসায়ন বিদ্যা, এরকম যে সমস্ত জীববিদ্যা, এই সমস্ত যেগুলো বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান থেকে এটা একটু স্বতন্ত্র। কেন স্বতন্ত্র? কারণ হচ্ছে যে আমাদের এদের একটা, এটা কিন্তু অন্যান্য কোনো বিষয়, অন্য কোনো বিজ্ঞানের সঙ্গে এটা যুক্ত নয়, এর নিজস্ব একটা ক্ষেত্র রয়েছে। অর্থাৎ সে নিজেই একটা বিষয়, একটা বিজ্ঞান, তার একটা নিজস্ব ফিল্ড রয়েছে। বিজ্ঞান হতে গেলে কি হতে হয়? বিজ্ঞান হতে গেলে একটা গবেষণাগার দরকার। উন্ড আমাদের সেই গবেষণাগারটা প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে লাইপজিগ শহরে, জার্মানিতে 1971 সালে। তো তাহলে এই যে স্বতন্ত্র বিজ্ঞান, একটা বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত হলো, এবং এর জন্য সেই বিজ্ঞানাগার শুধু তো প্রতিষ্ঠা হলে হবে না, তার জন্য তার কি কি পরীক্ষা হবে, তার জন্য আলাদা একটা টেস্ট ফর্ম তৈরি করা, তার একটা রেজাল্ট আউট করা, অর্থাৎ গবেষণামূলক যে বিষয়গুলো থাকে, পর্যবেক্ষণ, অনুশীলন, ব্যাখ্যা, বিশ্লেষণ, এই বা একটা সিদ্ধান্ত, এই সবটাই আমরা এই মনোবিজ্ঞানের মধ্য দিয়ে পাবো। তারপরে কি বলছে, প্রয়োগমূলক বিজ্ঞান। এটা একটা প্রয়োগমূলক বিজ্ঞান। প্রয়োগমূলক বিজ্ঞান কোনটা, কিরকম? প্রয়োগমূলক বিজ্ঞান হচ্ছে যে দেখো এটা প্রয়োগমূলক কেমন করে আমরা বলছি। ধরো ক্লাসে কেউ একজন খুব কথা বলছে, দেখবে টিচার কি করেন, তাকে দাঁড় করিয়ে দেন। আবার অনেক সময় সেই দাঁড় করানো অবস্থাতেও যখন ক্লাসে কথা বলে, তখন টিচার কি করে, তাকে হয়তো বললেন যে বলো, আমি কি বলছি সেটা এখন বলো। তাতে সে কি হয়, তার একটুখানি লজ্জা বোধ হয় যখন সে পারছে না বলতে। বা আমরা তাকে ডেকে নিয়ে এসে বোর্ডে বলি যে তুমি এই অংশটা লেখো তো দেখি, কেমন লিখতে পারছো, তখন আর সে কথা বলে বাকিদের বিরক্ত করতে পারবে না। এটা হচ্ছে প্রয়োগমূলক বিজ্ঞান। আরেকটাও আমরা খুব ভালো শিক্ষকরা সাধারণত ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে ক্লাসে যে টকেটিভ বাচ্চা, সবচেয়ে বেশি কথা বলে, সবচেয়ে বেশি দুষ্টু, ক্লাসে সারাক্ষণ ঘুরে বেড়ায়। এটা মূলত তোমাদের ক্লাসে নিশ্চয়ই হয় না, এটা ছোট ক্লাসেই হয়ে থাকে। তো সেখানে আমরা কি করি, সেখানে তাদেরকে মনিটর নির্বাচন করে দিই। সে কথা কখন বলবে, সে তো সবারকে নাম লিখতেই ব্যস্ত থাকবে, তাই না? তো এইটা হচ্ছে প্রয়োগমূলক বিজ্ঞান। এইটা আমাদের শিক্ষা মনোবিদ্যা কিন্তু শেখায় যে কি করে আমাদের ক্লাসটাকে ম্যানেজ করতে হবে। শুধু ক্লাসরুম ম্যানেজমেন্ট নয়, এই যে তোমরা রুটিনটা পাও, ক্লাসের পর ক্লাসে তোমরা বসো, এটার পেছনেও কিন্তু এই শিক্ষা মনোবিদ্যার জ্ঞান কাজ করে। এবং শিক্ষার প্রতিটি ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার ফলিত যে অংশ অর্থাৎ অ্যাপ্লাই করে, শিক্ষা মনোবিদ্যা তার গবেষণাগারে, যে স্বতন্ত্র বিজ্ঞান তার গবেষণাগারে যে জিনিসটা আবিষ্কার করলো, সেটা সে
প্রয়োগ করে। এটা একটা পৃথক বিজ্ঞান, এটা আমাদের একটা আলাদা করে পৃথক বিজ্ঞান বলে মনে করা হচ্ছে। এটা আমাদের যেটা অনেকটা স্বতন্ত্র বিজ্ঞানের কাছাকাছি, এটা অনেকটা যে পৃথক বিজ্ঞান, যে এটারও এটা নিজস্ব পদ্ধতির মাধ্যমে এটা চলতে থাকে। আর হচ্ছে অন্তর্বিজ্ঞান, এটা খুব মজার, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞান সবটাই বলতে পারো যে এমন একটা বিষয় যেখানে সব বিষয়গুলোর একটা সমাহার রয়েছে। পদার্থবিদ্যা আছে, আমাদের সমাজ বিজ্ঞান আছে, আমাদের আমাদের মনোবিজ্ঞান তো এটারই একটা অংশ রয়েছে। এইরকম আমাদের বিভিন্ন বিজ্ঞান এই বিজ্ঞানের মধ্যে রয়েছে বলে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে একটু করে গেছে বলে এটা হচ্ছে আন্তর্বিজ্ঞান। এটা একটা গতিশীল বিষয়, প্রতি মুহূর্তেই পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন দেখবে যখন তোমরা আরো এগোবে, দেখবে আমরা অনেক রকম সংজ্ঞা পড়বো, অনেকজন সংজ্ঞা দিয়েছেন। তার কারণই হচ্ছে এত গবেষণা হচ্ছে এই বিষয়টার উপরে যে প্রতি মুহূর্তে এটা আমাদের পরিবর্তন হচ্ছে, আমাদের ধারণার পরিবর্তন হচ্ছে, নতুন নতুন দিগন্ত খুলে যাচ্ছে, দ্বারগুলো খুলে যাচ্ছে, রুদ্ধ দ্বার খুলে যাচ্ছে, যে কেন এই আচরণগুলো করছে, কেন একজন শিক্ষার্থী একই পরিবেশ একই পরিস্থিতিতে থেকেও সবার মতন একই আচরণ করতে পারছে না। এই প্রত্যেকটা আচরণ ধরে ধরে যখন আমরা এগোচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি হয়তো আগে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা কোথাও একটা ভুল থেকে গেছিল। নতুন গবেষণায় আমরা আরো নতুন করে, এবং যখনই আমরা নতুন পাচ্ছি তখনই এই জ্ঞানের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাই এটা একটা গতিশীল বিষয়, এটা ব্যক্তি স্বাতন্ত্র্যটাকে জানায়। এখন আমাদের শিক্ষা কি ধরনের শিক্ষা? শিশু কেন্দ্রিক শিক্ষা। তো শিশু কেন্দ্রিক শিক্ষায় মূল কথা কি? মূল কথা হচ্ছে শিশু বা শিক্ষার্থীকে জানো। তাহলে শিশু বা শিক্ষার্থীকে জানতে গেলে আমাকে কি করতে হবে না, আমাদের মনোবিজ্ঞানের আশ্রয় গ্রহণের সাহায্যে তাকে জানতে হবে। তার কি জানবো? তার বাড়ি কোথায়, তার বাবা কোথায়, এরকম না, এই জিনিসটা জানা না। সে কেন পড়াশোনা করতে ভালোবাসছে না, সে কেন তার প্রক্ষোভ গুলো অর্থাৎ রাগ, ভয়, দুঃখ এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার পরিবেশ পরিস্থিতি তার যে আগ্রহ কিসে আছে, তার বুদ্ধির কতটা, সে তার যে মনোযোগ, সেটা মনোযোগ কিভাবে আকর্ষণ করা যায়, এই সমস্ত কিছু নিয়েই সে একজন স্বতন্ত্র ব্যক্তি। দেখবে তোমরা তো একই ক্লাসে বসে এতজন ক্লাস করছো, সবাই শুনছো, কিন্তু যখন প্রেজেন্টেশন দিচ্ছ তখন আলাদা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ওই ব্যক্তি স্বাতন্ত্রতা। আমরা যারা খুব ভালো বন্ধু হই, ভীষণ ভালো বন্ধু, একদম হরিহর আত্মা, এই সময় তো তোমাদের বন্ধুত্বটা ভীষণ গভীর হয়, হরিহর আত্মা, কিন্তু তবুও দেখবে দুজনের মতের পার্থক্য রয়েছে। বাড়িতে গিয়ে হয়তো খুব বন্ধু সম্বন্ধে মা কিছু বললে তখন আমরা খুব রাগ করি, কিন্তু বন্ধুর কিছু কথাও আমরা আবার মাকে গিয়ে বলি, এটা বলি যে মা দেখো, ও না আমার সম্বন্ধে এরকম বলছিল, বা ও না এরকম ভাবছে, দেখো এটা তো ঠিক না। এই যখনই আমরা বুঝতে পারছি এটা তো ঠিক না, তার মানে কি ওর চরিত্রের সাথে আমার চরিত্রের পার্থক্য রয়েছে, কোথাও একটা পার্থক্য রয়েছে। এইটাই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য। আর কি বলছি, সমাজের চাহিদা পূরণ করে। এই শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি হচ্ছে সমাজটাকে তৈরি করা। কারণ আমরা মানুষরা কিভাবে সমাজের সাথে সামঞ্জস্য বিধান করব, কি করে সকলের সাথে মানিয়ে নেব, সেটা আমরা সবসময় চেষ্টা করব। সেটা আমাদের কে শেখাবে? শিক্ষা মনোবিদ্যা শেখাবে। সমাজের তো কিছু চাহিদা আছে, আমাদের কেন লেখাপড়া শেখাচ্ছে? আমাদের তা শেখাচ্ছে, তার কারণ তো এটা নিশ্চয়ই এরকম নয় যে সমাজের ভেতরে আমরা বিভেদ তৈরি করব, সমাজের মধ্যে আমরা সমাজটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই নয়। আমাদের সমাজে যারা পড়াশোনা করাচ্ছে আমাদের, তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে একত্রিত করে বেঁধে রাখা। প্রত্যেকটা সমাজ এভাবে বেঁধে বেঁধে থাকবে। তো এই সমাজের চাহিদা পূরণ করছে শিক্ষা মনোবিদ্যা। আচ্ছা, এরপরে আমরা আসি যে
এরপরে আমরা আসছি আমাদের এই যে আমরা বিষয়টা পড়লাম যে কাকে বলে, সেখানে আমরা আসছি যে এটা লক্ষ্যটা কি, কি কাজ করতে চায়। এদের প্রধান কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থীর বিকাশ সাধন করা, শিক্ষার্থীর বিকাশ সাধন করা। শিক্ষার্থীর বিকাশ কি বলছে, আমরা আগেরটাতে পড়লাম যে আমাদের যে সার্বিক বিকাশ অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ, আমাদের দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সবগুলো হচ্ছে সামাজিক বিকাশ, সবগুলোই হচ্ছে বিকাশ কিভাবে ঘটবে সেটা করা, সেই পদ্ধতির মাধ্যমে করা। মধ্যে প্রশ্ন আসতে পারে, বৃদ্ধি বিকাশ তোমরা পড়েছো হয়তো, কিন্তু তবু বিকাশ একটা এমন একটা জিনিস যেটা আমরা তার কাজের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। তাহলে ধরো আমরা যদি দেখি যে একজনের বয়স হয়ে গেছে, আমরা অনেক সময় শব্দগুলো ব্যবহার করি না, যে ও দেখ কেমন একটা ছেলে মানুষই করছে, ও কেমন একটা ছেলে মানুষই করছে। তো এই যে ছেলে মানুষই করছে তার মানে কি, তার যে ধরনের আচরণ করা উচিত সে সেই ধরনের আচরণটা করছে না, তাই না? তাহলে এই যে করছে না তার অর্থ হচ্ছে তার বিকাশ সঠিকভাবে ঘটেনি। তো এই যে আমাদের মনোবিদ্যার এই যে লক্ষ্য হলো এই বিকাশগুলোকে অর্থাৎ সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি যে বিকাশগুলো, সেই বিকাশগুলোকে সঠিকভাবে তৈরি করা। দ্বিতীয়তে কি বলছে, এটা আমাদের শিক্ষক সহায়ক, এর মাধ্যমে শিক্ষক তার ছাত্রকে বুঝতে পারে যে কেমন ছাত্রটি, যে তার তার আইকিউ লেভেল কতটা, বা তার কতটা সে বড়, মানে তার মানসিক বৃদ্ধি হয়েছে, তার তার প্রাক্ষবিক বিকাশটা হলো কিনা, তার ক্রিয়েটিভিটি কতটা, সে কতটা উদ্ভাবন তার ক্ষমতা রয়েছে, বা তার কোন দিকে আগ্রহ রয়েছে। সবার এরকম নয় যে সকলকেই পড়াশোনাতে ভীষণ ভালো হতে হবে। আমাদের পড়াশোনা ছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা আমাদের ভেতরে যে শক্তি সেটা নিয়ে আসি। তো সেই জন্য শিক্ষককে বুঝতে হবে। কিভাবে বুঝবেন না, এই জ্ঞান তাকে সাহায্য করবে এই বিষয় বোঝানো, তাই এটা শিখন সহায়ক, শিক্ষক সহায়ক। আর কি বলছে, আর বলছে আমাদের এটা সামঞ্জস্য বিধানে সাহায্য করছে। আমরা কিভাবে পরস্পরের সাথে মানিয়ে নেব। দেখো একদম যখন ছোট, ফিরে যাও সেই ক্লাস 1, 2 বা কেজি আরো ছোট এরকম জায়গাতে, সেখানে দেখবে যে বাবা মা একটা পেছনে একটা ওয়াটার বটল, একটা গলায় সামনে ওয়াটার বটল, আর পেছনে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়েছে যেখানে টিফিন বক্স ছাড়া আর কিছু নেই। তুমি যাচ্ছ, গিয়ে যখন দেখছো অতজন বাচ্চা, তোমার বয়সী বাচ্চা রয়েছে, তুমি তো বাবা মাকে ছেড়ে এসে কেঁদে কেটে একসা। তারপর গিয়ে কিছুদিন, 1 মাস চলে গেল, তুমি আস্তে আস্তে একে একটু ছুটছো, তাকে একটু ছুটছো, এইরকম ভাবে আস্তে আস্তে আজকের দিনের কথা ভাবো, যেখানে বন্ধু ছাড়া তো একটা মুহূর্ত চলে না। বন্ধু যদি হ্যাঁ বলে, তোমাদের ঘাড়গুলো সঙ্গে সঙ্গে হ্যাঁ হয়ে গেল। যে বন্ধুরা বলবে না না যাবো না যাবো না, তোমরাও বলবে যাবো না যাবো না। তো এই যে সামঞ্জস্য বিধান করছো, এই যে ছোট বয়স থেকে এই পর্যন্ত আসা, তোমরা কিন্তু এতক্ষণ ব্যাখ্যা করতে পারোনি। এখন তাকিয়ে দেখো, সত্যি তো সবার সাথে যে আমার খুব বন্ধুত্ব হয়েছিল তা তো নয়। আমরা সামঞ্জস্য বিধান করেছি, মানিয়ে নিয়েছি। সামঞ্জস্য বিধানটা একটু হয়তো যদি তোমাদের কঠিন মনে হয়, তোমরা মানিয়ে নেওয়া কথাটা তোমরা ব্যবহার করতে পারো। মানিয়ে নিয়েছি, এই যে দুজনের পাশে বসেছি, দেখো আমরা ক্লাস 5, 6 এ দেখি যে যখনই যাই সে তখনই এত কমপ্লেন, ম্যাম ও এটা করেছে, ম্যাম ও এটা করেছে, ম্যাম ও এটা করেছে, এত কমপ্লেন। কিন্তু যখন তোমাদের ক্লাসে আসি, আমরা যদি বলি ওই জিনিসটা কি, ঘটনাটা আমাকে একটু খুলে বলো, একজনকেও পাবো না যে বন্ধুদের সাথে করেছি। কিন্তু তার মধ্যে কি এখানেও কি তোমাদের একেবারে সবার সাথে সবার খুব বন্ধুত্ব? তা কিন্তু নয়, তোমাদের ভেতরেও একটা প্রতিযোগিতা রয়েছে। এটা হচ্ছে আমাদের সমাজের একটা প্রভাব বলতে পারো।
আর কি এই যে সামঞ্জস্য বিধান, শুধু এই বন্ধুদের সাথেই সামঞ্জস্য বিধান না, সমাজের সাথেও করি। এখন যে তোমরা সামঞ্জস্য বিধান করো, তোমাদের এখন এই বয়সটাই তোমাদের সামঞ্জস্য বিধানের একটু সমস্যা হয় এবং তোমরা চেষ্টা করো, সবাইরই, আমাদের প্রত্যেকেরই যখন আমরা এই বয়সের মধ্যে দিয়ে গেছি তখন দেখেছি আমাদের সামঞ্জস্য বিধান করতে একটু অসুবিধা হয়। বাড়িতে আত্মীয় পরিজন আসলে মা যখন বলে এই এসে বস, পাশে এসে বস, আমরা কিন্তু কি করি না, একটু দেখা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করি যদি আমাদের সমবয়সী বন্ধু কেউ না থাকে। তো এই সবটাই তাদেরকে আমি সামঞ্জস্য বিধান করছি। নেক্সট যেটা আছে যে আমাদের যে শিক্ষার্থীরা যে আচরণ করে, কেন করলো, কেন মিথ্যে কথা বললো, কেন ও চুরি করলো, কেন ও ক্লাস করছে না, এইগুলো যে আচরণগুলো কেন, এই কেনর প্রশ্নের উত্তর কিন্তু শিক্ষা মনোবিদ্যা দিয়ে থাকে। তার যে বিভিন্ন লক্ষ্য রয়েছে, এই কেনগুলোর উত্তর খুঁজে পাওয়া। আমরা বলি তো যে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আচরণ ধারার যে পরিবর্তন, সেটাই হচ্ছে শিখন। কিন্তু আচরণ ধারার কি পরিবর্তন সবার একরকমই হয়? আমাদের ক্লাসে তো আমরা সবাই একসাথে একই রকম অভিজ্ঞতা অর্জন করে থাকি, তবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি একই রকম আচরণগুলো করে থাকি? ম্যাম হয়তো বললেন যে তোমাদের মিথ্যে কথা বলা উচিত না, তোমরা কালকে এই পড়াটা করে আনবে, তোমরা এই টাস্কটা করে যাবে। 100% আমরা সেই কথাগুলো শুনি না। তাহলে এই যে কেন শুনছি না আর কেন শুনছি, এই প্রশ্নটা কিন্তু ধরা আছে এই শিক্ষা মনোবিজ্ঞানের ভেতরে। এই শিক্ষা মনোবিদ্যার লক্ষ্য হলো এইগুলোকে খুঁজে বের করা এবং তার সমস্যা সমাধানের চেষ্টা করা। আর কি বলছে আরেকটা, মূল্যায়ন ব্যবস্থা। মূল্যায়ন ব্যবস্থা কি আমরা সকলেই জানি যে পরীক্ষা, তোমাদের প্রশ্ন কি হবে, পরীক্ষা আর তার একটা রেজাল্ট। শুধু পরীক্ষা তার একটা রেজাল্ট কিন্তু থেমে থাকে না। আমরা যা পড়াশোনা করেছি, আমরা যা তা তো পরীক্ষা দেব অবশ্যই। কেন পরীক্ষা দিই? কি হয় পরীক্ষার নম্বর পেলে আমাদের কি হয়? আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য থাকে, তাই না? আর পরীক্ষার রেজাল্টটা সেটা নির্দেশ করে আমরা সেই লক্ষ্যের দিকে কতটা এগোলাম। আর কি আছে? আর আছে আমাদের শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্ব রয়েছে। তোমরা ভাবো শুধু তোমরা পরীক্ষা দাও, তা নয়, শিক্ষকরাও পরীক্ষা দেন। এই যে তোমাদের সারা বছর ধরে পড়ানো হলো, ক্লাস করানো হলো, তাতে কি হলো? শিক্ষকরা, আমরাও তো তোমাদেরকে শেখাচ্ছি, আমরা কতটা শেখাতে পারছি, কে কতটা গ্রহণ করতে পারছে এবং কেন পারছে না, সেগুলো দেখা তো এখন বর্তমানে আমাদের কাজ হয়েছে। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা তো সেটাই বলছে যে কেন ও পারছে না এরকম কোনো কথা নেই। না পারার পেছনেও একটা কারণ খুঁজে পেয়েছে শিক্ষা মনোবিদ্যা। তাই আমাদের মূল্যায়নের কিরকম ধরনের মূল্যায়ন হবে? দেখো, আমাদের সময় ছিল শুধুমাত্র নম্বর দেওয়া। এত পেলো, 55 পেলো, যে 56 পেলো, আর যে 55 পেলো, বা যে 55 পেলো বা যে 60 পেলো, তার মধ্যে বাবা দেখ 60% পেয়েছে। আর 60%, কিন্তু বর্তমান যুগে বলছে যে 1 থেকে 9 মধ্যে যে পার্থক্য, সেটা কোনো পার্থক্য নয়। সেই জন্য এখন কি করছে, গ্রেডেশন সিস্টেম চালু করেছে। তাহলে এই যে গ্রেডেশন সিস্টেম মানে A প্লাস, A প্লাস প্লাস, B প্লাস, তাই না? এগুলো আমরা জানি, এখন আমাদের এরকম সিস্টেমে হচ্ছে। আর শুধুমাত্র তো এখন আমাদের মূল্যায়নটা শুধুমাত্র কিন্তু আর পড়াশোনার মূল্যায়নের উপরে থেমে নেই, আমাদের এখন ওভারঅল মূল্যায়ন হচ্ছে। আমাদের একদম আমরা কিউমুলেটিভ রেকর্ড কার্ড পড়ছি, যেটা একদম ক্লাস 5 থেকে একদম ফাইনাল পর্যন্ত 12 পর্যন্ত যে গ্রেড থাকবে সেই অনুযায়ী হয়েছে। কারণ বিভিন্ন কারণ থাকে এই মূল্যায়নে। ধরো কোনো কারণে সে পরীক্ষা দিতে পারেনি, তাহলে কি তার মূল্যায়নটা হবে না? অর্থাৎ তার কি সে পরের ক্লাসে উঠে যাবে না? আগের ক্লাসের রেজাল্ট দেখে তখন তার মূল্যায়নটা হবে। এইরকম বিভিন্ন কারণে আমাদের সাহায্য করছে কি, এটার লক্ষ্য হচ্ছে, আমাদের শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য হলো এই মূল্যায়ন ব্যবস্থাটাকে একদম আধুনিক মনোবিজ্ঞান সম্মত করে তোলা। লাস্ট যেটা বলছে, আমাদের যে স্কুলের যে একটা বড় অংশ থাকে, স্কুলের একটা অংশ কিন্তু শুধু শিক্ষাদান বা পাঠ গ্রহণ এটার মধ্যে সীমাবদ্ধ নয়। স্কুলটাকে রান করতে গেলে, স্কুলটাকে চালাতে গেলে আমাদের আরো দুটো জিনিসের উপরে বিশেষভাবে লক্ষ্য দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে তার ব্যবস্থাপনা এবং
তার প্রশাসন। আমাদের বিদ্যালয়টা ভর্তির ব্যবস্থা করা, বিদ্যালয়ে চালিয়ে নিয়ে যাওয়া, ধরো এই লাইট ফ্যান ইত্যাদি রয়েছে, তাদের একটা বিল ভরা, তাদের রক্ষণাবেক্ষণ করা, সবটাই যেমন আছে তেমনি ধরো পরীক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, কিভাবে তোমাদের বিভিন্ন ক্লাসে যখন পরীক্ষা চলে তখন ইনভিজিলেশন ডিউটি থাকে, সেই ইনভিজিলেশন ডিউটিতে কারা যাবে, পরীক্ষার একটা রুটিন করা হয় সেটা কিভাবে থাকবে, তোমাদের ক্লাস রুটিন করা হয় সেটা কিভাবে হবে, এই সবটাই কিন্তু প্রশাসনিক ব্যবস্থা যারা থাকে তারা শিখিয়ে থাকে। আরেকটা দিক হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাও ঠিক তাই, যে কোনটা খারাপ হলো, হয়তো তোমাদের বেঞ্চটা ভেঙে গেল, ক্লাসের যে লাইটটা রয়েছে সেটা ভেঙে গেল, বা তোমাদের ফ্যানটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল, বা কখন তোমাদের ভর্তির ব্যবস্থা হবে, কিভাবে হবে, এই সবটাই কিন্তু আমাদের শিখিয়ে থাকে। এখানে এই যে এটার মধ্যে তোমাদের প্রশ্ন রাখবে, এটাতে আবার শেখানোর কি আছে? এটাতেও শেখানোর আছে, কারণ ধরো তোমরা ভর্তি হলে, ঠিক আছে, এবার তোমাদের যে ক্লাস ডিভিশনটা রয়েছে, ধরো সেকশন থাকে এক একজনের, এবার সেকশন ওয়াইজ যে ভাগ করা হয় সেটাও কিন্তু অনেকটা আমাদের মনোবিদ্যার জ্ঞানের থেকে আমরা করে থাকি, যে ভালো বাচ্চারা একটা দিকে, মাঝারি বাচ্চারা একটা দিকে, আর একটু যারা পিছিয়ে পড়েছে তাদের একটা দিকে, এভাবে ভাগ করার বন্দোবস্ত আছে। রুটিনটা যেটা করা হয়ে থাকে সেটার মধ্যেও আছে। যেমন ধরো তোমরা যখন স্কুলে যাচ্ছ তখন তোমাদের একটা বেশ মানসিক প্রস্তুতি থাকে, তাই না, যে আমরা স্কুলে যাচ্ছি, এখন গিয়ে বেশ পড়াশোনা করব। সেই সময় ধরো একটু ভারী ভারী বিষয় থাকলো, আবার যখন ছুটির সময় হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, আর তোমাদের বাড়ি যাওয়ার জন্য একটা মনের মধ্যে চঞ্চলতা এসে গেছে, গিয়ে খেলতে হবে বাড়িতে গিয়ে, তো তখন আমাদের খুব বেশি ভারী বিষয় দিলে আমাদের সেটা ভালো লাগে না, তখন সেইভাবেই পাঠ্যক্রমটাকে বা সেইভাবে আমাদের যে রুটিনটা সেটাকে স্থির করা হয়ে থাকে। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। অর্থাৎ পরিধি মানে হচ্ছে যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, শিক্ষা মনোবিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। প্রথম দেখো রয়েছে শিক্ষার্থী সম্বন্ধে জ্ঞান, এটা আমি একটু আগেই আলোচনা করছিলাম। আমাদের শিক্ষার্থী সম্বন্ধে তার আগ্রহ, তার মনোভাব, মনোযোগ, তার যে মানে বৌদ্ধিক ক্ষমতা, এই সবগুলো আমাদের এখানে আলোচনা করে থাকে। তার আরেকটা বিষয় যেটা কাজ করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষার্থী এই দুটোর সমবায়, একটা হচ্ছে তার পরিবেশ, আর একটা হচ্ছে তার বংশধারা, অর্থাৎ সে কোন ধরনের জিন নিয়ে এসেছে। সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা বাড়ির জিন তার বৈশিষ্ট্যকে বহন করে। যে বাড়িতে গানের গলা আছে, সাধারণত দেখা যায় তার পরবর্তী জেনারেশনেরও সেরকম হয়ে থাকে। আর পরিবেশ, সে কোন পরিবেশে বড় হচ্ছে, অনেক সম্ভাবনা থাকলেও আমাদের সঠিক পরিবেশের অভাবে আমরা সেটা কাজ করতে পারি না। তো এইটা নিয়ে আলোচনা করে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। আর হচ্ছে জীবন বিকাশের ধারা। আমাদের ধরো তোমরা তো বড় হয়ে এসছো, এবার তোমাদের মনে হয় যে তোমাদের চেহারার কোনো পরিবর্তন হয়নি, তাই না? আমরা যদি দেখি, কিন্তু আমাদের ফটোগুলো আমাদেরকে জানায় যে আমাদের চেহারাগুলোর অনেক পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে পরিবর্তনের ধারা, এটা কিভাবে হয়? এটা আমাদের জীবন বিকাশের যে স্প্যানটা রয়েছে, সেই স্প্যানটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। এই যে কয়েকটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করি, এইটা আমাদের মনোবিদ্যা জানিয়েছে। আমাদের পড়তে হয় এটার মধ্যে যে একদম ছোটবেলা অর্থাৎ শৈশবে আমরা কেমন ছিলাম, তারপরে আমাদের বাল্যত্বে আমরা কেমন ছিলাম, তারপরে আমরা কৈশোরে কেমন হয়েছি, তার পরবর্তী যে অংশ অর্থাৎ বৃদ্ধ বয়সে বা বয়সন্ধিক্ষণে কেমন থাকবো, এই সবটা নিয়েই কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে শিখন প্রক্রিয়া কেমন হবে, যে কিভাবে শিখবে একটা বাচ্চা, কিভাবে তাকে জানানো হবে। দেখো একদম প্রথমে যদি আমরা প্লে স্কুলের দিকে যাই, সেখানে দেখবে তো কোনো বইয়ের পড়াশোনা থাকে না, সেখানে আমরা খেলতে যাই, কিন্তু ওই খেলার মধ্যেই আমাদের শিক্ষার
বিষয়টা ধরা আছে। আমরা গোল বল দিয়ে খেলছি, একটা শেপ সম্বন্ধে আইডিয়া হচ্ছে। আমরা ট্রায়াঙ্গল ত্রিভুজ দিয়ে খেলছি, তখন কিন্তু আমরা এইসব জানি না, ত্রিভুজ পড়তে হবে, গোলক পড়তে হবে, এইসব তখন আমরা জানি না। আমরা ওই যে শেপটা, ওইটা ওই সময়টা আমরা শিখছি। এরকম করে শিখন প্রক্রিয়া কিভাবে হবে, কতটা তাকে আকর্ষণীয় করে নেওয়া যাবে, কিভাবে টিচিং এইডস গুলোকে আমরা ব্যবহার করতে পারবো, এই সবটা নিয়ে আলোচনা করে এখানে শিক্ষা মনোবিজ্ঞান। আমাদের ব্যক্তিগত বৈষম্যটা একটু আগে আলোচনা করছিলাম যে দুই বন্ধুর অনেক মিল থাকতে পারে, কিন্তু তবুও তাদের প্রত্যেকেরই কিছু পার্থক্য রয়েছে, আগ্রহের পার্থক্য থাকতে পারে, আমাদের রুচির পার্থক্য থাকতে পারে ইত্যাদি গুলো। আমাদের পরিবেশের পার্থক্য জনিত কারণে আমাদের রুচির পার্থক্য হয়ে থাকে, এগুলো এখানে আলোচনা করা। তো ব্যক্তিগত বৈষম্য তাদের মধ্যে দেখা যায়, এবং সেটা কিভাবে আসে, কেন আসে, আসলে কিরকম ভাবে কার সাথে কিরকম আচরণ করতে হবে, সবটাই মনোবিদ্যা শিখিয়ে থাকে। শিখন সঞ্চালন ঘটে। এই দেখো না, আমাদের যারা সাধারণত বলে থাকে যারা সাইকেল চালায় তাদের ব্যালেন্সের জন্য যে পরীক্ষাটা হয়ে যায়, অর্থাৎ ব্যালেন্সের যেটা শিখে যায়, সেটা যে কোনো ব্যালেন্সে, যেমন ধরো বাইক চালানো তাদের কাছে সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা কোনো বিষয় শিখলাম, সেই শেখাটা আমাদের পরবর্তী কোনো ক্ষেত্রে সেটা আবার ট্রান্সফার হয়ে যেতে পারে, সঞ্চালিত হয়ে যেতে পারে। যেমন দেখো যে আমরা যদি যখন আমরা প্রথমে অক্ষর শিখলাম, অক্ষর শেখাতে এখন কিন্তু আর আমাদের সময়কার মতন অ আ এরকম করে শেখায় না। ধরো প্রথমে হয়তো একটা দাড়ি একটা প্রত্যেকটা বাচ্চাই কাটতে পারে, দাড়ি কাটা শেখানো হলো, তার সঙ্গে একটা যোগ দেওয়া হলো, এল হলো। এইভাবে আমরা আস্তে আস্তে শিখি, আর এইটাই কিন্তু সঞ্চালন। অর্থাৎ তারপরে আমরা শব্দ শিখি, তারপরে আমরা বাক্য গঠন করতে পারি, তারপরে আমরা ডিকটিশন লিখতে পারি, এই সবটাই শিখন সঞ্চালনের উদাহরণ। আরেকটা বলছে প্রেরণা। এটা প্রেরণা না, এটা প্রেষণা হবে। আমাদের প্রেষণা কাকে বলে, তোমাদের একটু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করি। প্রেষণা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ একটা বোধ, যেটা আমাদের কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা কোনো একটা কাজ করি কিসের অধীনে, না এই প্রেষণার অধীনে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা ক্ষেত্রে, বিশেষত যে লোকটা বাড়ি থেকে বেরোবে না, তাকে বের করার জন্য আমরা যে নানান রকম উদ্বোধকের সাহায্য নিয়ে থাকি, যেটাতে তার মধ্যে একটা চাহিদা তৈরি হয়, সেই যেটার মাধ্যমে চাহিদাটা তৈরি হলো, সেই একটা অনুভূতি, সেটা হচ্ছে আমাদের প্রেষণা। এই প্রেষণাটা কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, সেটা তোমরাও জানো। কারণ হচ্ছে যদি আমাদের ইচ্ছেই না করে, তাহলে আমাদের পড়াশোনা কি করে হবে? তাই এই ইচ্ছেটাকে করার জন্য আমরা এটাকে করে থাকি। এবার আসছি ব্যতিক্রমী শিশুতে। দেখো সবাই তো একরকম নয়, কেউ হয়তো খুব ভালো শিখতে পারে, কেউ হয়তো অত ভালো শিখতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের এই ব্যতিক্রমী শিশু, কেউ হয়তো কানে শোনে না, কেউ হয়তো চোখে দেখতে পায় না, কারো হয়তো অঙ্গগত সমস্যা রয়েছে, বা কেউ হয়তো খুব দ্রুত শিখে ফেলে, আবার কেউ হয়তো ক্লাসটাকে ধরতেই পারছে না। এই যে এত রকমের শিশু দেখা যায়, এই সবগুলোই হচ্ছে ব্যতিক্রমী শিশুর অধীনে রয়েছে। এছাড়া আর যে বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে আমাদের চিন্তা, আমাদের মনোযোগ, আমরা কিভাবে মনে রাখতে পারি, আমাদের বুদ্ধি কেমন হবে, সৃজনশীলতা, আমরা কি নতুন কিছু সৃষ্টি করতে পারি, আমাদের কল্পনা, আমাদের বৃত্তিমূলক এবং শিক্ষামূলক নির্দেশনা, সবটাই এই মনোবিজ্ঞানের অধীনে। আর যে মূল্যায়নের কথা আমরা বললাম, সেই মূল্যায়ন নিয়ে আলোচনা করে যে কিভাবে মূল্যায়ন করা হবে ইত্যাদি। আর আসছে আমাদের পরিসংখ্যা, অর্থাৎ আমাদের স্ট্যাটিস্টিক্স। তো আমাদের যে কোনো যে একটা স্বতন্ত্র বিজ্ঞান আমরা বলেছি, তার বিজ্ঞানীকে প্রুফ করতে গেলে যেমন আমাদের গবেষণাগার দরকার, তেমন আরেকটা প্রয়োজন, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন। এই স্ট্যাটিস্টিক্সটাকেও আমাদের এই শিক্ষা মনোবিজ্ঞান শিখিয়ে থাকে।